অনেকে এসছে বাঁচাতে, কিন্তু মাসি ওই কচু বাগানের সামনে আর কি মারা গেছে। দিদি, তোর মেয়েটা খুবই সুন্দর, তোর মতো দেখতে হয়েছে। তুমি বুঝতে পারছো তো, তুত্তুরি মাসির মা বলছে মাটি চাপা দেওয়া হয়। তার পরের দিন থেকেই হচ্ছে ভয়ানক যে ঘটনাটা, তার পরের দিন থেকে। নমস্কার, আমি অয়ন। গল্পকথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের ভালোবাসায় গল্পকথা আরও একটা ভৌতিক গল্পের এপিসোড আনতে সফল হয়েছে। তবে আজকে আমাদের স্টুডিও থেকে এসেছে, সেটা আপনাদের জন্য হয়তো বিশেষ হতে পারে, কারণ যিনি এসেছেন তার নাম ইতিপূর্বে আপনারা শুনে থাকলেও তাকে হয়তো এই প্রথমবারের জন্য দেখবেন। তাই কে এসেছে সেটা তার থেকে শুনে নেওয়া যাক। নমস্কার, আমি লিটন ঘোষ। আমি এসেছি বনগা থেকে। তো গল্পকথা স্টুডিওতে এসে তোমার কেমন লাগছে? গল্পকথা স্টুডিওতে এসে আমার ভীষণ ভালো লাগছে। আমি গল্পকথার ভীষণ ফ্যান, আর গল্পকথার যত শ্রোতা বন্ধু আছে সবাইকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো দাদা আজকে আমাদের স্টুডিওতে এসেছে, কিন্তু দাদা গল্পকথার সঙ্গে কিন্তু সেই প্রথম থেকে জুড়ে। যারা এখনো বুঝতে পারেননি তারা হয়তো গল্পকথার গল্প নতুন শোনা শুরু করেছেন, কিন্তু যারা পুরনো দিন থেকে আছেন তারা নিশ্চয়ই লিটন ঘোষ নামটির সঙ্গে যুক্ত। তাহলে বলুন তো দেখি কমেন্ট সেকশানে, দাদার কোন কোন গল্প আপনারা গল্পকথায় শুনেছেন। তবে আজকে আমরা দাদাকে স্টুডিওতে এনেছি সম্পূর্ণ ভিন্ন কারণে। কী কারণে সেটা ইতিমধ্যে আপনারা বুঝেও গিয়েছেন, কিন্তু আরও একটু বলে রাখি, আজকে দাদা কোনো গল্প নিয়ে আসেনি, এসেছে সত্য কথা নিয়ে। বাকিটা দাদার থেকেই শোনা যাক। তো আজকে আমি দুটো সত্যি ঘটনা বলবো। এগুলো কি তোমার সাথেই ঘটেছে? না, এটা আমার সাথে ঘটেনি। আমার দুঃসম্পর্কের এক মাসির সাথে ঘটে যাওয়া ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে বাংলাদেশে আমার খুবই পরিচিত একটা ভাই, সে ভাই আমাকে বলেছে। যেখানে বলে রাখি, আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে কিন্তু অনেকেই বাংলাদেশে থেকে আছেন, এবং তারা বাংলাদেশ থেকে আমাদেরকে প্রচুর ভালোবাসা পাঠান কমেন্টের মাধ্যমে। তো আজকে বাংলাদেশেরই একটা ঘটনা লিটনদা সবাইকে শোনাবে। তো গল্পটা একটা মাসিকে নিয়ে। এটা গল্প বলবো না, এটা সত্যি ঘটনা। তো মাসির নাম হচ্ছে তুত্তুরি। মানে তুত্তুরি নামটা হচ্ছে মাসির বাবা আর কি মাসিকে ভালোবেসে ডাকতো। ছোটবেলা থেকে মাসি ভীষণ চঞ্চল টাইপের ছিল। তো মাসির ফ্যামিলিতে মাসির বাবা, মাসির বড় দিদি, মাসির মা আর মাসির একটা ছোট ভাই ছিল। তো ঘটনায় চলে যাই। ঘটনাটা হয়েছে 1998 কিংবা 97 সালের। তো মাসি স্কুলে পড়াশোনা করত। তো ওই টাইমে মাসির সাথে একটা ছেলের ভালো বন্ধুত্ব হয়। তো বন্ধুত্ব হতে 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 মাসির সাথে আর কি একটা রিলেশনশিপে হয়ে যায়, ওই ছেলের সাথে একটা রিলেশনশিপ। তো একটা সময় মাসির বড় বোন, তার তো একটা বেবি হয় হসপিটালে, মেয়ে বাচ্চা আর কি। তখনও আর কি মাসির প্রেমটা ছিল। হ্যাঁ, প্রেম ছিল। তো মাসির ফ্যামিলি থেকে ঠিক করে, যেহেতু মাসির স্কুল থেকে কলেজে উঠে গেছে, তো মাসি তো বিয়ে দিতে হবে। আর অয়নদা, তুমি একটা জিনিস দেখবে, বাংলাদেশে কিন্তু একটু কম বয়সে আর কি বিয়ে হয় মেয়েদের। তো মাসিকে বিয়ের জন্য খুব প্রেশার করছিল। তো মাসি যেই ছেলেটাকে ভালোবাসতো, তো তখন তো আর ফোন টোন অতটা ছিল না। ওই টাইমে আর কি মাসি চিঠি পাঠিয়েছিল যে দেখো, আমার ফ্যামিলি থেকে আমার বিয়ে ঠিক করেছে, তো আমি যদি বিয়ে করি তাহলে তোমাকেই করব, আর আমি যদি তোমাকে না পাই তাহলে আমি সুইসাইড করব। তো এরকম চিঠি পাওয়ার পর সেই ছেলেটাও মাসিকে বলছে তাহলে চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। তো লাস্টে হয় কি, ওরা না একদিন
পালিয়ে যায় বাড়ি থেকে। মাসির ফ্যামিলি থেকে অনেক খোঁজাখুঁজি করে কি হলো, এত রাত হয়ে গেল, মেয়ে তো আসলো না বাড়িতে। তারপরে কোনোভাবে জানতে পারে যে ও পালিয়ে গেছে বাড়ি থেকে, ওই ছেলেটাকে বিয়ে করে নিয়েছে। তো মাসির যে তুত্তুরি মাসি, তার শ্বশুর বাড়ি থেকে তার বাপের বাড়ির ডিস্টেন্স হচ্ছে হাঁটা পথে 3 মিনিট লাগে। তো ওই 3-4 মিনিটের মধ্যে একটা বিশাল বড় কচুর একটা ক্ষেত আছে, মানে বাগান, কচু বাগান। তো বিয়ের পরে মাসির মানে বাপের বাড়ি থেকে মাসির সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দিয়েছে, আর মাসিকে বলেছে তুই আমাদের বাড়িতে কখনো আসবি না, তোকে আমরা ত্যায্য করলাম। তো মাসি বাচ্চাদের ভীষণ ভালোবাসতো। তো মাসির যেহেতু বড় বোনের একটা মেয়ে হয়েছে, তো মাসি না লুকিয়ে লুকিয়ে গিয়ে ওই মেয়েটাকে দেখতো। আর মাসির চাইতো আদর করতে, যে ওকে একটু কোলে নিতে যদি পারতাম কত ভালো লাগতো আমার। বাচ্চা মেয়েটার কথা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওই ওর বড় বোনের মেয়েটা আর কি, আচ্ছা, বড় তুত্তুরি বোনের। মাসির বড় বোনের মেয়েটা হাঁটছিল একা একা আর কি। তখন মানে তুত্তুরি মাসির বড় বোন যিনি, বড় বোন। তিনি তুত্তুরি মাসির বাপের বাড়িতেই থাকতেন? হ্যাঁ, বাপের বাড়িতে থাকতেন আর কি। তা সে হচ্ছে ডিভোর্সি আর কি। আচ্ছা। তো ওই বাচ্চা মেয়েটা হাঁটছিল একদিন। তো ওই বাচ্চা মেয়েটাকে দেখে মাসি আর লোভ সামলাতে পারেনি, মাসি গিয়ে বাচ্চা মেয়েটাকে কোলে তুলে নিয়েছে। তো সেটা আবার তার বড় বোন দেখেছে। বড় বোন দেখে মাসিকে অনেক অপমান করেছে, যে তুই আমার মেয়েকে কেন কোলে নিয়েছিস, তোর ছায়া আমার মেয়ে গায়ে যদি পড়ে সেটা একটা খারাপ দিক যাবে আর কি। তো মাসি এটা শুনে ভীষণ কষ্ট পেয়েছে, কান্না করে মাসির শ্বশুর বাড়ি মাসি চলে এসছে। তো একটা সময় হয় কি, দিন এইভাবে কেটে যায়। কাটতে কাটতে মাসির হাজবেন্ডের মধ্যে কিছু চেঞ্জ আসে। যেই লোকটা এত ভালো ছিল বিয়ের আগে, সেই লোকটা আস্তে 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 তোমার প্রত্যেকদিন নেশা করতে শুরু করে। এগুলোকে পার ডে বাড়িতে আসতো, আর মাসির সাথে ভীষণ ঝামেলা হতো। তো একদিন মাসির বর রাত্রেবেলা এসছে। তো মাসিকে জিজ্ঞেস করেছে কি রান্না করেছো। তো মাসি বলছে আজকে আমার শরীরটা ভালো না, এখন আমি কিছু রান্না করিনি, তো একটু পরে আমি রান্না করব। তো ওই টাইমটায় কি ছিল, ওই টাইমটায় হচ্ছে তোমার বাড়িতে কোনো ইলেকট্রিসিটি ছিল না। টাইমটায় গ্রামের মানুষ অত, ওই টাইমে ইলেকট্রিসিটি আর কি কোনো বাড়িতেই ছিল না। তোমার হ্যারিকেন আছে না, ওই হ্যারিকেন আর কি জ্বালিয়ে থাকতো কেরোসিন দিয়ে, ওই হ্যারিকেন সবাই ইউজ করতো ওই টাইমে। তো ওই মাসির বর এটা শুনে ওই হ্যারিকেন দিয়ে না মাসি একটা বাড়ি মারে। মানে কোনো একদিন মাসির বর নেশা করে বাড়িতে আসে, হ্যাঁ এসে মাসির সঙ্গে খুব গন্ডগোল হয়, হ্যাঁ তারপর অশান্তি চরমে ওঠে, হ্যাঁ, আর মাসির বর মাসিকে হেরিকেন দিয়ে মাথায় বাড়ি মারে। হ্যারিকেনটা দিয়ে বাড়ি মারে। ওই যে হ্যারিকেনের যে এটা না তোমার কেরোসিন, ওই কেরোসিনটা মাসির গায়ে লাগে, আর ওই আগুনে মাসির পুরো শরীরে আগুন লেগে যায়। তো তখন মাসি একটা হাহাকার শুরু করে, একটা কান্না করে, মানে মাসি ঘরের থেকে বেরিয়ে গেছে দৌড়ে দৌড়ে ঘরের থেকে, জ্বলন্ত অবস্থায়। হ্যাঁ জ্বলন্ত অবস্থায় বেরিয়ে গেছে। এটা ওই গ্রামের সবাই দেখেছে। কি করবে, অনেকে এসছে বাঁচাতে, কিন্তু মাসি ওই কচু বাগানের সামনে আর কি মারা গেছে। পুরো দেহটা পুড়ে গেছে। তো পাড়ার লোকজন মাসিকে হসপিটালে নিয়ে যায়। তো হসপিটাল থেকে বলে দেয় যে এ আর বেঁচে নেই। তারপর মাসির হাজবেন্ডকে পাড়ার লোকজন ধরে পুলিশের কাছে দিয়ে দেয়। তো এইভাবেই কাটতে থাকে। ওরও 2-3 বছর পর ওই মাসির যে মা, নিজের মা তুত্তুরি মাসির, ওই নিজের মা একদিন ওই কচু বাগান দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসছিল। তো ওই টাইমে দাঁড়াও বলে একটা শব্দ শুনতে পায়। তো মাসির মা দাঁড়ানোর পর ওই কচু বাগানটার ওই এলাকাটা। হ্যাঁ, কচু বাগানটার ওইখান থেকে শুধু একটা শব্দ আসে, দাঁড়াও। তো ওইখানে দাঁড়ানোর 10-15 মিনিট পর উনি বাড়ি চলে এসে ওই যে তুত্তুরি মাসির যে বড় বোন আছে না,
ওই বড় বোনের মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুত্তুরি মাসির মা। এক দৃষ্টিতে ও তাকিয়ে আছে। তুত্তুরি মাসির বড় বোন আসলো, দেখছে মা আমার মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার তুত্তুরি মাসির মা তুত্তুরি মাসির দিদিকে বলছে, দিদি, তোর মেয়েটা খুবই সুন্দর, তোর মতো দেখতে হয়েছে। তুমি বুঝতে পারছো তো? তুত্তুরি মাসির মা বলছে, দিদি, তোর মেয়েটা তোর মতো দেখতে হয়েছে। মানে নিজের মেয়েকে উনি দিদি বলে ডাকছেন, তাই তো? তুত্তুরি মাসির মা যেহেতু, হ্যাঁ, তো তার বড় দিদিকে দিদি বলে ডাকছে, মানে হ্যাঁ। তুত্তুরি মাসির দিদিকে ওর মা দিদি বলে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, দিদি বলে ডাকছে। তো এটা শুনে তুত্তুরি মাসির দিদি বলছে যে, কি ব্যাপার, মা আমাকে দিদি কেন বলছে? তারপর তুত্তুরি মাসির দিদি বলছে যে, তোমার কি হয়েছে মা, তুমি আমাকে দিদি বলে কেন ডাকছো? বলছে, আমার একটা জিনিস খেতে ইচ্ছে করছে, খাওয়াতে পারবি? বলছে, কি খাবে? বলছে, আমাকে একটু রসমালাই খাওয়াবি? তারপরে তুত্তুরি মাসির দিদি বাজার থেকে কাউকে দিয়ে রসমালাই এনে খাওয়ালো। খাওয়ানোর পর আবার বলছে যে, তোদের বাড়িতে কি রান্না করেছিস আজকে? রান্না করেছে কিন্তু তুত্তুরি মাসির মাই নিজে। উনিই বলছে যে, তোদের বাড়িতে কি রান্না করেছিস? তো বলছে, আমাদের বাড়িতে তো রান্না করেছি মুড়িঘণ্টর ডাল আর মাছের মাথা। বলছে, আমাকে দে, আমি অনেকদিন খাই না। তো তুত্তুরি মাসির দিদি বুঝতে বাকি নেই যে এটা আমার মা না, এটা আমার বোনই এসছে। তো খাওয়া দাওয়ার পর এখন তুত্তুরি মাসির দিদি জিজ্ঞেস করছে যে, তুই কখন কখন যাবি বাড়ি থেকে? তখন তুত্তুরি মাসির মা অ্যান্সার দেয়, আমি তো যাওয়ার জন্য আসিনি বাড়িতে, আমি তো এসছি তোর মেয়েকে নিয়ে যেতে। আমি তো তোর মেয়েকে নিয়েই যাব, আমি একা তো যাওয়ার জন্য আসিনি। তখন তুত্তুরি মাসির বাবা একটা ওঝা ডেকে নিয়ে আসে, মানে একদম তৎক্ষণাৎ একটা ওঝা ডেকে নিয়ে আসে। সেই ওঝা অনেক কষ্টের পরে বোনকে জিজ্ঞেস করে, তুই যাবি কি না? তখন বলে যে, আমি যাব না, আমি গেলে ওকে নিয়েই যাব। তারপর অনেক রকম অনেক কথা হয়, ঘর বন্ধ করে একটা সময় রাজি হয়। তখন আর কি জিজ্ঞেস করে তুত্তুরি মাসির দিদি যে, তুই যে যাবি তার তো একটা প্রুফ রাখতে হবে। তখন বলে যে, ঠিক আছে, আমি বেল গাছের ডালটা ভেঙে যাব। তখন ও এক দৌড় মারে, দৌড় মারার পরে ওর মা সেন্সলেস হয়ে যায়, আর বেল গাছের ডালটা হয়তো ঠিক ওইভাবেই ভেঙে চলে যায়। এটা একদম বাস্তব একটা সত্যি একটা ঘটনা, এটা কোনো গল্প না। জীবনে আমাদেরকে ছেড়ে অনেক মানুষ চলে যায় অনেক রকম বাসনা অতৃপ্তি নিয়ে। তারা হয়তো সবসময় আমাদেরকে ছেড়ে যেতে পারে না, আর সেখান থেকেই তৈরি হয় এই সমস্ত ভয়ানক অভিজ্ঞতাগুলো। যাই হোক, আমরা এবার লিটনদার থেকে পরের ঘটনাটা জেনে নেব। পরের ঘটনাটা হচ্ছে, এটা বাংলাদেশের একটা ভাই বলেছিল, এটা খুলনা বাগেরহাট বলে একটা জায়গা আছে, ওইখানকার ঘটনা। এটা একটা চোরের গল্প। তো একটা চোর একটা ফ্যামিলিতে তিনজন, তার বাবা, তার মা আর সে বসবাস করতো একটা গ্রামে। গ্রামটার নামটা আমি বলতে পারবো না। তো সে হচ্ছে প্রত্যেকটা বাড়ি, তার পাড়ায় যত ঘর ছিল প্রত্যেকটা ঘরে সে চুরি করে বেড়াতো। তো পাড়ার প্রত্যেকটা মানুষ তার প্রতি ক্ষিপ্ত ছিল, যে অনেকে তো বলতো যে, এই যদি এত মানুষ মরে যায় ও কেন মরে না। এতটাই জ্বালাতন করতো। কারোর বাড়ির থেকে ডাকি করে নিয়ে চলে যেত, কারোর বাড়ি আম গাছে আম থাকতো না, কারোর বাড়ি ঘরের ভিতর থেকে সোনা দানা টাকা পয়সা সব চুরি করতো। তো একটা সময় এক বাড়িতে চুরি করতে গিয়ে ওনার ধরা পড়ে।
আর ওকে গাছের সাথে বেঁধে বেধড়ক মারে। মারার পরে ইতিমধ্যে ওর মা বাবা গিয়ে তাদের কাছে অনেক ক্ষমা টমা চেয়ে যে আমার ছেলে এই কাজ আর করবে না, এই লাস্টবারের মতো আমার ছেলেকে ক্ষমা করে দিন। তো লাস্টে তারা মানবতার দিক থেকে আর কি দেখে তাকে ক্ষমা করে দেয়। ক্ষমা করে দেওয়ার পর ওই চোর ওই গ্রামে 2 মাস আর চুরি করে না। মানে আর কি সবাই ভাবে যে ও ভালো হয়ে গেছে, ওর কখনো আর এইসব কাজ করবে না। মানুষ শান্তিতে ঘুমাতো, ওই 2 মাস মানুষ শান্তিতে ঘুমিয়েছে। তো চোরের যে একটা বন্ধু ছিল, ওই চোরকে একদিন ওর বন্ধু বলছে, ভাই পাশের গ্রামে একটা বিয়ে হচ্ছে, অনেক সোনাদানা দেবে, জীবনে ভাই আর কখনো চুরি করতে হবে না, জীবনের শেষ চুরিটা করব এবার। তো চোর তো প্রথমে রাজি ছিল না, ওর বন্ধুর জন্য ও রাজি হয়েছে যে হ্যাঁ ঠিক আছে যা, আর জীবনে চুরি করব না, এটাই লাস্ট চুরি। অয়নদা ওই চোরটা ওই পাশের গ্রামে ওই বিয়ের দিনই যায়, ওই বিয়ের দিনই যায় ভালো পোশাক আশাক পরে চুরি করতে। তো দেখবেন বিয়ের দিনে অনেক আত্মীয় স্বজন থাকে, অনেক আত্মীয় স্বজন অনেক সোনাদানা পরে আসে, অনেক ভালো ভালো ড্রেস পরে আসে। তো ওই চোরটায় যখন 3টে, 3:30, 4টে বাজে, তখন ওই চোরটায় চুরি করতে ঢোকে ওই বাড়ি। তো একটা সময় প্রত্যেকটা ঘরে, যে ঘর তো অনেক ছিল কারণ যেহেতু বড় লোকের বিয়ে, তো যেই ঘরে কথা হচ্ছে সেই ঘরে ঢুকছে না, যেই ঘর নীরব সেই ঘরে ঢুকছে। তো চোর একটা সময় চুরি ঠুরি করে যখন বেরোতে যাবে, তখনই যেই বাড়িতে বিয়ে হচ্ছে যেই মেয়েটার সাথে, ওই মেয়েটার বর মানে নতুন যে জামাই, ওই বর দেখে যে একজন এরকম চুরি করে নিয়ে যাচ্ছে সবকিছু। সেই নতুন বর ওই চোরকে দেখে এই চোর চোর বলে চিৎকার করে ওকে ধরেছে পেঁচিয়ে। তো এবার চোর করেছে নাকি, ও তো ধস্তাধস্তি করছে, ছুটতে পারছে না। তখন দেখবেন চুরি করতে গেলে অনেকে করে কি, অনেক ছুরি ঠুরি নিয়ে যায়, ছুরি হাতুড়ি দা ঠা এগুলো নিয়ে যায়। ওই ছুরি নতুন বরের বুকের মধ্যে বাঁধিয়ে দিয়েছে, ছুরি মেরে দিয়েছে আর কি নতুন বরকে। তারপরও নতুন বর ওই চোরকে ছাড়েনি। তখন ও চিৎকারে সবাই ঘুম থেকে উঠে গেছে। উঠে যাওয়ার পর চোরকে সবাই ধরেছে। চোরকে ধরার পরে এই যে নতুন বরকে ছুরি মারলো, নতুন বরের যে রক্ত বেরোচ্ছে, এটা দেখে বাড়ির লোকের আর মাথায় তখন কাজ করেনি। হিংসায় রাগে চোরকে এলোপাথারি মেরেছে, মাথায় হাতে পায়ে বাঁশ ঠাস দিয়ে এলোপাথারি মেরেছে। একটা সময় এতটা মাথায় মেরেছে, মাথা ফেটে রক্ত বেরিয়ে চোরটা স্পট ডেথ হয়ে গেছে, মানে মারা গেছে চোরটার সাথে সাথে। তো এবার মারা গেছে, এবারে চোরকে তো তারা চিনে না, যেটা কোন গ্রামের কোন পাড়ার কার ছেলে তো জানে না। তখন ওই খবর দিল যে এরকম এরকম একটা চোর মারা গেছে, এর ফ্যামিলিতে খবর দাও। তো তার ফ্যামিলিতে খবর দিয়েছে, তার ফ্যামিলি বলছে ওর মুখ আমরা দেখতে চাই না, ওকে কি আনবো, ওকে যেখানে খুশি সেইখানে তোমরা রেখে দাও, ওর সাথে আমাদের কিছু নেই, সম্পর্ক নেই। তো লাস্টে কি হলো, লাস্টে হচ্ছে একটা বাঁশমরা বলে একটা গ্রাম আছে, ওই বাঁশমরা গ্রামের পাশেই একটা রাস্তা, রাস্তার পাশে একটা বাঁশঝাড়, বিশাল বড় একটা বাঁশঝাড়। তো ওইখানে হচ্ছে ওকে কি করবে চিন্তা ভাবনা করেছে, ওইখানে ওকে কবর দেবে আর কি। এবার কবর দেবে, চোরকে এতটা মেরেছে চোরের মানে গায়ের কিছু নেই। তো যেই বাড়ি চুরি করতে গিয়েছিল ওই বাড়ি একটা বিধবা ঠাকুমা ছিল আর কি। ওই ঠাকুমার একটা শাড়ি এনে ওই চোরের গাটা ঢেকে দিয়েছে। এবার ওই গা ঢাকা অবস্থায় ওই গ্রামে ওই বাঁশঝাড়ের আগে ওকে কবর দেওয়া হয়, মাটি চাপা দেওয়া হয়। তার পরের দিন থেকেই হচ্ছে
ভয়ানক যে ঘটনাটা তার পরের দিন থেকে, মানে উপদ্রব তার পরের দিন থেকে পরের শুরু দিন হয়। থেকেই শুরু হয়। যেখানে কবরটা দেওয়া হয় দাদা, ওই কবরের পাশেই বাচ্চাদের খেলার একটা মাঠ ছিল, যেখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। পরের দিন একটা বাচ্চা ফুটবল হয় না, ফুটবল খেলছিল। তো একটা ছেলে ওই কবরের সামনে আসে, ফুটবল ওই কবরের সামনে চলে যায়, কবরের সামনে আসে। তো সেই ছেলেটা আর ফিরে যেতে পারে না। সন্ধ্যা হয়ে গেছে, সেই ছেলে আর বাড়ি যায় না। তার মা বাবা সবাই খোঁজাখুঁজি করছে যে ছেলেটা কোথায় গেল আমার। তো একটা সময় এসে দেখে ওই বাঁশঝাড়ের পাশে ঠিক এইখানে দুটো স্পট, মানে ওকে যেন কামড়ে কেউ খেয়েছে। ওই বাচ্চা রক্তটা। ছেলেটার? হ্যাঁ, ওর বাচ্চা ছেলেটা যে বল কোড়াতে হ্যাঁ, এসেছিল? বল কুড়াতে যে এসেছিল। তো গেল, ফ্যামিলিতে একটা শোকের ছায়া যে ছেলেটা মারা গেল, কিভাবে হলো। তো সেম জিনিস তার পরের দিনও, একদম সেম জিনিস, আরো একজন মারা যায়? আরো একজন। তো গ্রামে তো এই নিয়ে সারা গ্রামের মানুষ জেনে গেছে যে কি ব্যাপার, এই গ্রামে এই হচ্ছে। তো তো একটা হুজুরের কাছে গেল, ওরা মাদ্রাসার হুজুর। সেই হুজুর বলল যে গ্রামের শান্তির জন্য আপনারা একটা ওয়াজ মাহফিল করেন আর কোরআন পাঠ করেন। তো লাস্টে সবাই বলছে ঠিক আছে, ওয়াজ মাহফিল তাহলে করবো, তাহলে তো একটা বক্তা লাগবে, ওয়াজ মাহফিলের ভালো বক্তা। তো তারা একটা পীর সাহেবের কাছে গিয়েছিল, যে পীর সাহেব বলছে ঠিক আছে, তোমরা এইভাবে অ্যারেঞ্জমেন্ট করো, আমি আসব। তো দাদা, যেদিন প্রোগ্রামটা ছিল ওয়াজ মাহফিলের, সেই দিন ওই পীর সাহেব ওই গ্রামে পা দিয়ে বলে দিয়েছে যে 2 মাস আগে কি এরকম কোনো ঘটনা হয়েছিল, মানে A to Z উনি সব বলে দিয়েছে 2 মাস আগে, যে কেউ কি মারা গিয়েছিল, তাকে আপনারা এইভাবে রেখেছেন, কোন জায়গায় রেখেছেন, আমাকে নিয়ে চলেন। তো লাস্টে সবাই গ্রামবাসীরা সবাই পীর সাহেবকে নিয়ে যায়, বলছে মাটিটা খুঁড়েন সবাই। তো মাটি খুঁড়ে যা দেখলো, ওই যে বিধবা ঠাকুমার যে শাড়িটা গায়ে ঢেকে দিয়েছিল না, ওই শাড়িটা 4 ভাগের 3 ভাগ ওই মুখের ভিতরে ঢুকে গেছে। মানে যেটা দিয়ে ডেড বডির ঢেকেছিল, বডিটা ঢাকা ছিল? হ্যাঁ, সেই সাদা শাড়িটার 4 ভাগের 3 ভাগ আর কেউ খেয়ে নিয়েছে, আর 1 ভাগ বাকি আছে। তো এখন ওই হুজুর বলল যে আপনাদের আশেপাশে মসজিদ কিংবা মাদ্রাসা আছে? এখন গ্রামবাসী বলছে হ্যাঁ হুজুর, এই তো আমাদের এখানে মাদ্রাসা আছে। বলছে 10টা ছেলে লাগবে, কোরআন তেলাওয়াত করতে হল, 10টা ছেলে লাগবে, কোরআন পাঠ করবে শুধু। আর এই যেই লাশটার মুখে যে কাপড়টা, এটা 3 টানে বের করতে হবে। 1 টানে পারবেন না, 2 টানে পারবেন না, 3টে টানে এটা বের করতে হবে। এবার গ্রামবাসীরা তো ভয়ে কেউ নামতে চাচ্ছে না, বলছে না আমি পারবো না। সবাই কি মানে কারো সাহসই নেই যে ওই কবরের মধ্যে নেমে ওটা টেনে বের করবে। তো লাস্টে কি হলো, লাস্টে সেই যে আর কি বক্তা এসেছিল, সে নিজেই বলছে আমিই নামবো, কিন্তু আপনাদের একটা রিকোয়েস্ট, এইখানে অনেক কিছু হয়ে যেতে পারে, আপনারা ভয় পাবেন না, বা আপনারা এইখানেই থাকবেন, আপনারা কোনো কথা বলবেন না, কিচ্ছু বলবেন না। আর যে 10টা ছেলে এসেছিল ওদের বলছিল তোমরা শুধু কোরআন পাঠ করবে, যা কিছু হয়ে যাক তোমরা থামবে না। তো লাস্টে দাদা সেই হুজুর নামে আর নিচে নামার পরে ওরা তো ওদের বলছে কোরআন শরীফ পড়ো, ওরা তো কোরআন শরীফ পড়ছে। যখনই প্রথম টানটা দেয় কোরআন শরীফ পড়ার, কোরআন শরীফ পড়ছে, আচ্ছা, যখন যখনই কাপড়ের নেমে প্রথম কাপড়ে টানটা, প্রথম টানটা দেয়, তখন ওই যে লাশটা বডিটা হুজুরের দিকে তাকিয়ে থাকবে।
হুজুরের দিকে তাকিয়ে থাকে, আর প্রচণ্ড বাতাস চারিদিকে, প্রচণ্ড বাতাস, আর একটা চিৎকারের শব্দ, মানে একটা ভয়ানক একটা চিৎকার হয় না, সেই চিৎকারের একটা শব্দ। তো ওই যে ভাইটা বলছিল ঘটনাটা, সেই ভাই বলছে এতটাই শব্দ হচ্ছে যে মানুষ কানে আঙুল দিয়েছে। সেকেন্ড যে টানটা দিল, তখন হুজুরের গলা চেপে ধরেছে, উঠে ডেড বসে বডি। পড়েছে, হ্যাঁ বসে পড়ে গলা চেপে ধরেছে। আর হুজুর তো মন তো পড়েই যাচ্ছে, সূরা পড়েই যাচ্ছে সূরা। 3 নম্বর যে টানটা দিল, বডিটা শুয়ে পড়ল, আর কোনো কিচ্ছু নেই, আর কোনো কিচ্ছু নেই, সব ঠান্ডা। তারপর হুজুর উঠে আসলো, সবাইকে বলল লাশটাকে ইসলামিক যে নিয়মটা, যে গোসল করাতে হবে সাবান টাবান দিয়ে, তারপরে জানাজা পড়িয়ে তারপরে হচ্ছে লাশটাকে দাফন করতে হবে, পুনরায় দাফন করা হবে। হ্যাঁ। তো গ্রামবাসী তাই করলো, সবাই দোয়ার জন্য দোয়া করলো তার জন্য, তার আত্মাটা যেন শান্তি কামনার জন্য আর কি। তারপর থেকে আর কোনো অসুবিধা হয়নি এই গ্রামে। ভয়ানক গল্প শোনালে, গল্প না সত্যি ঘটনা। হ্যাঁ। যাই হোক, আগেকার দিনে বাংলাদেশে হোক বা এই দেশে হোক, গ্রামে গঞ্জে এই ধরনের ঘটনা তো অনেকই কম বেশি শোনা যেত। হ্যাঁ, মানে মানুষ একবার চলে যাওয়ার পর সেটা তার তৃপ্তি মেটাতেই হোক কিংবা প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই হোক ফিরে আসতো। একদম একদম। তো তুমি যেটা বললে এটা একটা সেই ধরনের ঘটনার মধ্যেই পড়ে। খুব ভালো লাগলো। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও এই ঘটনাটা ভালো লাগবে। আর তোমাদেরও যদি কোনো এরকম ঘটনা থাকে আমাদের স্টুডিওতে এসে বলতে চাও, তাহলে অবশ্যই এই নিচে যে নাম্বারটা শো করছে সেখানে তোমাদের ঘটনা ভয়েস ক্লিপ করে পাঠাবে। আমাদের পছন্দ হলে তোমাদেরকে নিশ্চয়ই নিমন্ত্রণ করা হবে আমাদের গল্পকথা স্টুডিওতে। গল্পকথায় গল্প শুনতে শুনতে এমন অনেক কিছু ঘটে যেগুলো গল্পকেও ছাপিয়ে যায়। তো আজকে আমরা লিটন ঘোষের থেকেই তেমন কিছু ঘটনা শুনছি। তো কথা না বাড়িয়ে পরের ঘটনাটা শোনা যাক। এটা হচ্ছে ফরিদপুর, বাংলাদেশের একটা সত্য ঘটনা, আমার বন্ধুর থেকে শোনা। আমার বন্ধু এখন আমেরিকাতে থাকে। তো বন্ধুর বাবা মা ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তো বন্ধু সেই সূত্রে ওর দাদু ঠাকুমার কাছে আর কি মানুষ বড় হয়। ও দাদু ঠাকুমাকে ভীষণ আদর করতো, ভীষণ ভালোবাসতো, কারণ তার ছেলে মারা গেছে, ও তার মধ্যে আর কি, ওর মধ্যে তার ছেলেকে আর কি খুঁজে পায়। তো যে বন্ধুটার মা বাবা মারা গেছে তারা দুজনেই সরকারি চাকরি করতো। তো একদিন আমার বন্ধুটা আস্তে আস্তে যখন বড় হয়, বড় হওয়ার পরে ও আর কি এসএসসিতে, বাংলাদেশে আর কি যে পড়াশোনা হয়, এসএসসিতে গোল্ডেন এ প্লাস পায়, উচ্চ মাধ্যমিকে গোল্ডেন এ প্লাস, জিপিএ 5 আর কি। এটা পেয়ে ওই স্কলারশিপে আর কি ওর একটা চান্স আসে আমেরিকা যাওয়ার। তো দাদু ঠাকুমা আর কি এই কথা শুনে ভীষণ কান্না করে, কারণ ও ছাড়া তো ওর দাদু ঠাকুমার কেউ নেই, এবার ওরও নেই ও দাদু ঠাকুমা ছাড়া কেউ। তো লাস্টে ও দাদু ঠাকুমাকে অনেক রিকোয়েস্ট করে যে দেখো, এই সুযোগ যদি আমি মিস করি তাহলে তো আমি আর কখনো এই চান্সটা পাবো না যাওয়ার, মানে সরকারি খরচে আর কি ও যাবে ওই দেশে ঘুরতে। তো সব ঠিক হলো। ঠিক হওয়ার পর ওর সমস্ত বন্ধুদের ডাকলো একদিন, ডেকে কথা টথা বললো, কষ্ট কষ্ট ওর সব বন্ধু ওকে, মানে সবাই ভালোবাসতো, খুব ভালো ছেলে ছিল, খুব ভালো স্টুডেন্ট। তো লাস্টে ওর যেদিন ফ্লাইটের টিকিট আসে, ওর দাদু ঠাকুমাকে জড়িয়ে ধরে অনেক সময় কাঁদে। কাঁদার পর আমেরিকার ফ্লাইটে ওঠে। এবার যখন ও আমেরিকার ফ্লাইটে ওঠে, যখন আমেরিকা পৌঁছায়, সব ওর কাছে ফোন আসে, ওর বাড়ির পাশের কাকা ফোন করে যে তোর দাদু কালকে রাতে স্ট্রোক করে মারা গেছে।
ও যেদিন আর কি আমেরিকা পৌঁছায়, সকালবেলা শুনতে পায় ওর দাদু মারা গেছে। তো বুঝতে পারছে না ও কি করবে, ব্যাকে আসারও কোনো সিস্টেম নেই, যেহেতু ও ব্যাকে, স্কলারশিপ নিয়ে গিয়েছে, যেহেতু ব্যাকে যদি আসে ওর সুযোগটা আর কি miss থাকবে হয়ে না। যাবে, থাকবে না। তো লাস্টে ও আর আসে না, ও বলে দেয় সবাইকে ফোন করে, ওর তো রিলেটিভ কেউ নেই, বাড়ির পাশে যে কাকাটা ছিল সে কাকাটাই আর কি ওকে ভালোবাসতো নিজের কাকার মতো। তো বলে দেয় যে দাদু সৎকার তোমরাই করো, আমি আসতে পারবো না। তারপর ওর ঠাকুমা যখন একা হয়ে যায় তখন ওর ঠাকুমার এ বলে যে একটা বাড়ি ভাড়া তোমার এই বাড়িটা ভাড়া দাও। তো ঠাকুমা বলছে যে না, আমার তো টাকা পয়সার অভাব নেই, আমি বাড়ি ভাড়া কেন দেব, বাড়ি ভাড়া একাই থাকি, অসুবিধা নেই। ও ঠাকুমা আবার আর কি ওই ওনার হাজবেন্ড মারা যাওয়ার কিছুদিন পর আর কি ওই এই পুজো টুজো নিয়ে আর কি ব্যস্ত ছিল, তখন ওই পূজা পাঠ করতো, হ্যাঁ, একা থাকতো একা বলে। থাকতো, হ্যাঁ, ওই রামায়ণ পড়তো আর কি, এগুলো গীতা পাঠ। তো একটা সময় একদিন ওই ঠাকুমাটাও সকালবেলা আর কি মারা যায় ওই বাড়িতে। তখন আবার ওই কাকা ফোন করে ওকে, বন্ধুটাকে, যে তোর ঠাকুমাও মারা গেছে। তখন ও পড়াশোনার পাশাপাশি আর কি একটা জব করতো, একটা ক্যাফেতে জব করতো এখানে আমেরিকাতে। তখন এটা শোনার পর ও ভীষণভাবে ভেঙে পড়ে যে মা বাবাও নেই, দাদু কিছুদিন আগে মারা গেল, এখন ঠাম্মা মারা গেল, এখন বাংলাদেশ যেতে আমার লাগবে 2 দিন। আর তখন ওই সিস্টেমটা অত ভালো ছিল না যে ওই 2 দিন হসপিটালে রেখে দেবে, এটা অনেক দিন আগের কথা আর কি, অনেক বছর আগের। তো লাস্টে ওর কাকাকেই বলে যে তুমি ঠাকুমা সৎকারটা করো। তো এরকম করে বেশ 2 মাস 2.5 মাস আর কি পার হয়ে যায়। তখন ওর কাকাকে আর কি ফোন করে, কাকা ফোন করে যে তোর বাড়িটা তো একাই পড়ে আছে, বাড়িটা কি করবি? আর বাড়িটা ছিল অনেক পুরনো বাড়ি, মানে ইংরেজদের আমলের বাড়ি ছিল। তখন ও বলে যে বাড়িটা বিক্রি করে দে। কাকা বলে ওকে যে বাড়িটা তাহলে তুই বিক্রি করে দে। ও বলছে না কাকা, আমার এটা শেষ স্মৃতি, আমার তো টাকা পয়সার অভাব নেই, আমি তো এখানে অনেক টাকা ইনকাম করি, তো বাড়িটা আমি বিক্রি করবো না, এটা আমার মা বাবার স্মৃতি, দাদু ঠাকুমার স্মৃতি। তখন ওর কাকা বলে বাড়িটা ফাঁকা পড়ে আছে, তাহলে এক কাজ কর, বাড়িটা ভাড়া দিয়ে দে আপাতত। তো বলে ঠিক আছে, বাড়ি যদি ভাড়া হয় তাহলে ভাড়া দিয়ে দাও। তখন একটা ফ্যামিলি আর কি বাড়িতে আসে, তার হাজব্যান্ড ওয়াইফ দুজন। তার ভাড়াটিয়ার যে হাজব্যান্ড সে আর কি, সেও সরকারি চাকরি করে। তো তার যেহেতু সকালে স্কুলে যেতে হয়, তার ওয়াইফ সকালবেলা ঘুম থেকে উঠে খাবার দাবার রেডি করে, এবার পরিয়ে টরিয়ে বিকেলে আসে, সন্ধ্যার টাইমে আর কি ওনারা আবার রান্না করে। তো একদিন হঠাৎ করে তার ওয়াইফ সন্ধ্যার সময় হচ্ছে রান্না করছে, মানে আগে সে সবজি টবজি সব করেছে, ভাতটা আর কি পরে বসিয়েছে, ভাতটা হলেই হয়ে যাবে। তো সে ভাত বসিয়ে সে ওয়াশরুমে গিয়েছিল। তো ওয়াশরুম থেকে এসে দেখছে তার ভাতের হাঁড়ি আর উল্টে গেছে, ভাতের হাঁড়ি আর কি ঢাকনা উল্টে, হাঁড়িটা উল্টে, মানে ভাতটা সব মেঝেতে পড়ে আছে। মেঝেতে পড়ে আছে, ভাতের হাঁড়ি কে যেন উল্টো করে ফেলে দিয়েছে আর কি। আচ্ছা। তো সে অনেক চিৎকার চেঁচামেচি করে, কে করলো, কোনো বিড়াল টিড়াল আসলো কিনা, ওনার হাজবেন্ডকে ডাকে, তুমি করেছো কিনা। ওনার হাজবেন্ড বলে আমি কেন করব। তারপরে এদিক ওদিক খোঁজে কোনো বিড়াল টিড়াল এসছে কিনা, বা বাইরে থেকে কেউ এসছে কিনা ভিতরে। তো খোঁজার পরে দেখে কি যে না, কেউ নেই। এবার পরের দিনও সেম, ওনার হাজবেন্ড স্কুল থেকে আসুনি, আবার সেম ভাবে খাবার টাবার বসায়, আবার সেম ঘটনা, ভাত আবার হাঁড়ি ফেলে দিয়েছে, শুধু ভাতের হাঁড়িটা ফেলছে, আর কিছু কিন্তু ফেলছে না, শুধু ভাতের হাঁড়িটা। তো একদিন যাক এরকম হয়েছে, তো একদিন ওনার হাজবেন্ড ঘুমিয়েছিল, তখন বাজে কত রাত 2:45 নাগাদ নাকি বাজে। তো ওই টাইমে ওনাদের বাড়িতে রুম ছিল 4টে, 2টো রুমে আর ওনা থাকতো, আর 2টো রুম তালা মারা ছিল, আটকানো। তো এইবার মানে ওই দুটো রুম কেউ কখনো যেত না। খোলেনি। না, কখনো খোলেনি, দেখেনি, দেখার প্রয়োজনও নেই, যেহেতু 2টো রুম ভাড়া নিয়েছে ওরা। তো ওই ওনার হাজবেন্ড শুনতে পায় কে যেন আর কি কান্না করছে আর কি, কান্নার একটা শব্দ। ওনার হাজবেন্ড এই কান্নার শব্দ পেয়ে আরো সামনে এগোয় যে কোথা থেকে শব্দটা আসছে শুনি।
ওনার হাজবেন্ড কান পেতে দেখলো কি ওই রুমের ভিতর থেকে আর কি কেউ কান্না করছে। কান্নাটা হচ্ছে মানে একটা মানুষ যখন কষ্ট পায় খুব, একটা আত্মনাদ নিয়ে কান্নাটা আর কি করছে উনি, যেমন মনে হয় কি কি একটা কেউ মারা গেছে বা কিছু একটা হয়েছে, মানে খুব কষ্টে আছে উনি। তো লাস্টে শোনার পরে উনি না ওনার ওয়াইফকে ডেকে নিয়ে আসে ঘুমের থেকে। তো ওনার ওয়াইফও আসে, আসার পরে ওনার ওয়াইফও সেম শব্দ, কান্নার শব্দটা আর কি পায়। তো কান্নার শব্দ পাওয়ার পরে ওনার ওয়াইফ না ভীষণ ভয় পায়, আর ওনার ওয়াইফ ভীষণ ভীতু ভাই। ওনার ওয়াইফ হচ্ছে ভয় পায়। ওনার ওয়াইফ এটা শোনার পরে ওনার ওয়াইফ চোখে মুখে জল দেয় আগে। ভয় পাওয়াটা স্বাভাবিক, আগের 2 দিন ওইভাবে ভাতের হাঁড়ি উল্টে গিয়েছে হ্যাঁ, কোনো কারণে বা অকারণে, আবার কান্নার শব্দ পাচ্ছে। কান্নার শব্দ। তো ওনার হাজবেন্ড আর ওনার হাজবেন্ডকে ডেকে নিয়ে ওনার ওয়াইফ করেছে নাকি চোখে মুখে আগে জল দিচ্ছে যে কি শুনলাম বা কি এটা কি সত্য কি না। তো তার চোখে মুখে জল দেওয়ার পর আবার যখন ওই রুমের সামনে গিয়েছে তখন কিন্তু ওই শব্দটা হচ্ছে না, কান্নার শব্দটা। তখন একদম চারদিকে নিস্তব্ধ, কোনো শব্দ নেই। লাস্টে ওনারা আর কি এরকম যে একদিন হয়েছে ঠিক আছে, আর 2 দিন তাহলে দেখি কি হয় বাড়িতে। তো এবার দেখছে পরের দিনও সেম এরকম কান্নার শব্দ। এতদিন কিন্তু হয়নি, কিন্তু ইদানিং ধরে হচ্ছে 2 দিন কান্নার শব্দ। তো লাস্টে ওনাদের কাছে যে বাড়িটা ভাড়া দিয়েছিল তাকে ডাকে সকালে যে দাদা এই বাড়িতে কি কোনো সমস্যা আছে। এবার সে যে ভাড়া দিয়েছিল সে বলছে কই না তো, এ বাড়িতে কোনো সমস্যা নেই তো। বলছে না এই বাড়িতে এরকম এরকম দেখুন আমরা ভাত রান্না করি, 2 দিন এই ভাতের হাঁড়ি আর কি ফেলে দিয়েছে, রাতের বেলা কান্নার শব্দ হয় এই রুম থেকে। এই রুমে কে থাকতো? তখন উনি বলে এই রুমে তো একজন থাকতো, সে তো মারা গেছে অনেক দিন, কান্নার শব্দ আসছে কোথা থেকে, আসার তো কথা না। তারপরে সে বলে যে দেখুন আমরা এই বাড়িতে আর থাকতে পারবো না, আমরা কালকে আর কি বাড়িটা ছেড়ে দেব। তখন ওরা ওনাদের মতো বাড়ি ছেড়ে দিয়ে আর কি চলে যায়। চলে যাওয়ার পরে ওই সেই কাকুটা কিছুদিন পর 10-15 দিন পর আবার একটা ভাড়াটি আর কি খোঁজ পায়। তারা হচ্ছে নতুন বিয়ে করেছে আর কি, কিছুদিন হলো, 10-15 দিন হলো পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, বাড়ি থেকে মানেনি, তাই আর কি ভাড়া বাড়িতে খোঁজ নিতে এসেছিল। তো কাকার সাথে কথা হয়, সে ভাড়া বাড়িতে ওঠে, বেশ ভালোই চলছিল, তাদের কোনো প্রবলেম আর কি ফেস করতে হচ্ছে না। তো একদিন ওই যে নতুন বউটা ওর বরের জন্য আর কি রাতের বেলা মাছ রান্না করে, ইলিশ মাছ রান্না করে। রান্না করার পরে মাছ রান্না করে ঢেকে রেখে যায় আর কি, যে হাজব্যান্ডকে ডাকবে, ডেকে আর কি ডাইনিং টেবিলে খাওয়াবে। এখন সে মাছের যেখানে মাছটা রেখেছিল ওইটা তুলে দেখে মাছ নেই, বাড়িতে আর অন্য কেউ নেই। না, আর অন্য কেউ নেই, আর ওই 2টো ঘর তো তালা মারাই। বিড়াল এসে খেতে পারে? বিড়াল আসার প্রশ্নই আসে না, সব তালা মারা, আর ওই বাড়িতে কেউ বিড়াল পোষে না। আচ্ছা। তো লাস্টে মাছ নিয়ে গেল কোথায়? এবার তার 2 দিন পরে ওনার হাজবেন্ড আর ওয়াইফ যেই নতুন যেই কাপল, ওই বাড়িতে আর কি ওনাদের ডেড বডি পাওয়া যায়। ওনারা আর কি মারা যায় ওই বাড়িতে ইলেকট্রিক শর্টে ওই বাড়িতে ওনার 2জন মারা যায়। তো সেখানে পুলিশ সব আসে। তো পুলিশ ইনভেস্টিগেশন করে দেখলো যে না, এটা কোনো মার্ডার না, এটা ইলেকট্রিক শর্ট। তো বেশ কিছুদিন হয় মারা যাওয়ার পর, প্রায় 2-3 মাস পরে কাকা ওই ভাইপোকে ফোন করে যে তুই আয়, এই বাড়িটা তাহলে একদম ডেভেলপার কাছে দিয়ে দেবো, এই বাড়িটা ভেঙে আর কি নতুন করে ফ্ল্যাট করবে, তোকে একটা অ্যামাউন্ট দেবে। তো ও দেখলো কি ও তো আর এই বাড়িতে আসবে না, ও ওইখানে সেটেল, ও আবেগ দিয়ে আর কাজ হবে না, ও মা বাবা তো মারা গেছে, আর
মা বাবা স্মৃতি দিয়ে কি হবে। ওর এটা ভেবে ও বললো যে তাহলে ঠিক আছে, ওটা তুমি ডেভেলপার কোম্পানি দিয়ে দাও, তারাই আর কি বাড়ি ভেঙে বাড়ি করুক। তো একটা সময় হয় কি, ওই বাড়ির সামনে দিয়ে অনেকে যখন যেত অনেক রকম শব্দ পেত। কেউ ফিস ফিস করে কথা বলছে, কেউ কান্নার শব্দ পাচ্ছে ওই বাড়িতে, কেউ একটা চিৎকারের চেঁচামেচির শব্দ। তো ওই পাড়ার মানে লোক, বাড়িটা যখন বন্ধ থাকতো সেই হ্যাঁ, অবস্থাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন ওই হাজব্যান্ড ওয়াইফ মারা গেল তারপরের electric যে short-এ, তারপরের কয়েক থেকে- মাস বন্ধ হ্যাঁ, ছিল, হ্যাঁ, তার পরের দিন থেকে ওই পাড়ার লোক আর কি ওই বাড়িতে আর কি ভয়ও যেত না। আশপাশ দিয়ে যখন কেমন যেত, গেলে একটা গা ছমছম করতো ওই বাড়িতে, আচ্ছা। এরকম কেউ না কেউ পেতোই আর কি। তো লাস্টে সেই মানে যারা বাড়ি ভাঙতে এসছে, তো তারা বাড়ি ভাঙার সময় তো যেই ঠাকুমার যে রুমটা আছে না, ওই ঠাকুমার রুমের থেকে একটা পাথরের মতো মানে শিলার মতো একটা পাথর আর কি পেয়েছে ওইখানে পাওয়ার পর বলছে এটা কি, এইখানে এই জিনিসটা কি আর কি, তারা কেউ জানে না। তোর পাশেই ছিল একটা আর কি মসজিদ, তো মসজিদের থেকে একজন আর কি হুজুর আসলো, হুজুর এসে দেখলো এটা দেখার পরে তো হুজুর বলছে যে এইটা এরকম একটা জিনিস যেটার খুব সুন্দর করে যত্ন করে আর কি এটার পুজো করতে হবে, আর এটা যদি যত্ন করা না হয় তাহলে অনেক অসুবিধা হবে। তো তারপর ওই যে আর কি মাওলানা যে হুজুরটা একজনের কাছে বলছে, মানে উনি অনেকে ছিল, উনি ওই মহিলার হাতেই ওটা দিল পাথরটা, বলছে কি এটার প্রাণ প্রতিষ্ঠা করে এটার পুজো আপনি করুন। তো এখন ওই বাড়িটা না ভেঙে দিয়েছে, ভেঙে দেওয়ার পরে ওই বাড়িতে এখন অনেক লোক থাকছে, তারপর থেকে আর কোনো অসুবিধা হয়নি ওই বাড়ি। মানে ওখানে এখন নতুন বিল্ডিং তৈরি হয়েছে, নতুন বিল্ডিং, হ্যাঁ অনেকে থাকছে, ফ্ল্যাট প্রচুর লোকজন থাকছে, কিন্তু তারপর থেকে ওই বাড়িতে আর কেউ কান্নার শব্দও পায়নি, না ওই বাড়ি এরকম কোনো ঘটনা হয়েছে। বন্ধু এখন ভালো আছে? বন্ধু খুবই ভালো আছে, বিয়ে করেছে, 2টো বেবি, এক ছেলে এক মেয়ে। তো বন্ধু আর আসছে না বাংলাদেশে, আর আসবেও না। এটাই হচ্ছে আমার সত্য ঘটনা। এমন অনেক কিছুই তো ঘটে যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে থাকে না। তো লিটনদার থেকে তেমনই কিছু আমরা পরপর শুনলাম। এই ধরনের এপিসোড আপনাদের কেমন লাগছে সেটা জানান। আপনাদেরও জীবনে যদি এই ধরনের কোনো গল্প থাকে, নিচের দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা মেল করতে পারেন। আজকের মতো সময় এখানে শেষ হচ্ছে। গল্প শোনো, গল্প করো, গল্প কথা।